ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিগত ভিডিওগুলোতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তাদের তাপগতীয় প্রক্রিয়া এবং তাপগতীয় প্রক্রিয়ার ব্যবহার দেখেছি। আমরা সেখানে দেখেছিলাম রুদ্ধতাপ প্রক্রিয়া। তো রুদ্ধতাপ প্রক্রিয়াটা কি? আমরা জানি যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, আয়তন, চাপ এবং তাপমাত্রা পরিবর্তন ঘটে তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। যেমন আমরা দেখেছিলাম একটা ফ্লাস্কের ভিতরে যদি আমরা চা রেখে দিই, সেক্ষেত্রে চায়ের তাপ স্থির থাকে। এটা একটা আইসোলেটেড সিস্টেম। ওই প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক প্রকৃতিতে আমরা দেখি যখন আকাশে প্রচণ্ড মেঘ হয়, পৃথিবী থেকে যে তাপ নির্গত হয়, মেঘে বাধা পেয়ে এটা আবার পৃথিবীতে চলে আসে। ওই অবস্থাটাও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনে কি পরিবর্তন ঘটে চলো আমরা একটু দেখে নিই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্ক দেখছি। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী জানি dQ equal to dEU plus dW বা dQ equal to dEU plus dW কৃতকাজ PdV। আমরা নির্দিষ্ট ভরের এক মোল একটা গ্যাস নিলাম। এই গ্যাসের চাপ P, আয়তন V, তাপমাত্রা T এবং অন্তঃস্থ শক্তি U। যদি চাপ পরিবর্তিত হয়ে dP হয়, আয়তন dV হয়, তাপমাত্রা dT হয় এবং অন্তঃস্থ শক্তি পরিবর্তন যদি dU হয়, তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী dQ equal to dU plus PdV। তো যেহেতু আমাদের এই প্রক্রিয়াটা রুদ্ধতাপ প্রক্রিয়া, তাই dQটা শূন্য। তো dQটা যেহেতু শূন্য, তাহলে আমরা বলতে পারি শূন্য equal to dEU plus PdV। যেহেতু আমাদের এই প্রক্রিয়ায় dQটা শূন্য, dQ equal শূন্য। এখন তাহলে আমাদের সমীকরণটা হলো 0 equal to dEU plus PdV। আবার আমরা বলতে পারি 0 equal to dU হচ্ছে CVdT plus PdV। যেহেতু আমরা জানি CV equal to dEU divided by dt, ফলে আমাদের এই সমীকরণে dEU অন্তঃস্থ শক্তি পরিবর্তন CVdT। তো আমরা আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী জানি PV equal to nRT। অবশ্যই এক মোল গ্যাসের জন্য আমাদের এই সমীকরণটা হয়ে যায় PV equal to RT। তো আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি PdV plus VdV equal to RDT, সমীকরণটা আসছে dx UV অনুযায়ী UV dx U plus dx B। এই সূত্র অনুযায়ী PdV plus VdV equal to RDT। তাহলে এখান থেকে যদি আমরা dTটা বের করে ফেলি, তাহলে dt equal to দাঁড়ায় PdV plus VdV divided by R। এই যে dt এর এই রাশিমালাটা আমরা আমাদের মূল সমীকরণে বসিয়ে দিই। তাহলে আমাদের মূল সমীকরণটা কি হয়? আমাদের মূল সমীকরণটা হয়ে যায় 0 equal to CV into PdV plus VdV divided by R plus আমাদের PdV বা 0 equal R
সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস এটাকে যদি আমরা একই সাথে নিয়ে আসি তাহলে আমাদের পি আর ডিভি বা আমাদের সমীকরণটা দাঁড়ায় সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস পি আর ডিভি ইকুয়াল 0। আমরা যদি আর গুণন করি পদ্ধতিটা আমরা পেয়েছিলাম সিভি পিডিভি প্লাস সিভি ভিডিভি প্লাস পি আর ডিভি ইকুয়াল টু 0। আমরা জানি সিপি এবং সিভি দুইটা বিষয় আমরা একটু ক্লিয়ার করে নিই। সিভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ এবং স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপ কাকে বলে আমরা একটু জেনে নিই। এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। তাহলে সিভি কি? যদি আয়তন স্থির থাকে তাহলে এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে আপেক্ষিক তাপ বলে। এবং চাপ যখন স্থির থাকে তখন এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে আপেক্ষিক তাপ বলে। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। তাহলে এই ক্ষেত্রে এই যে সিপি এবং সিভি এই দুইটার পার্থক্যটাই হচ্ছে গ্যাস ধ্রুবক সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে আমরা এই যে আর এর পরিবর্তে যদি সিপি মাইনাস সিভিটা লিখি তাহলে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস পি সিপি মাইনাস সিভি ইন্টু ডিভি ইকুয়াল 0 বা সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল 0। তাহলে আমাদের এই যে এখানে সিভি পিডিভি এবং মাইনাস সিভি পিডিভি এটা এবং এটা বাদ হয়ে যায়। তাহলে আমাদের সমীকরণটা থাকতেছে সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়াল 0। আমরা যদি উভয় পাশকে সিবি দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের এখানে থাকে ভিডিপি প্লাস সিপি ডিভাইডেড বাই সিভি পিডিভি ইকুয়াল 0। আমরা উভয় পাশকে সিভি দ্বারা ভাগ করেছি। সিভি দ্বারা ভাগ করেছি। তো আবার আমরা জানি ভিডিপি প্লাস এই যে সিপি ডিভাইডেড বাই সিভি হচ্ছে গামা, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাতই হচ্ছে গামা। তাহলে গামা পিডিভি ইকুয়াল 0। এক্ষেত্রে সিপি ডিভাইডেড বাই সিভি ইকুয়াল গামা। তাহলে আমরা যদি এখন উভয় পাশকে পিভি দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের হচ্ছে ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি ইকুয়াল 0। এই ক্ষেত্রে আমরা কি করলাম? উভয় পাশকে পিভি দ্বারা ভাগ করেছি। পিভি দ্বারা ভাগ, পিভি দ্বারা ভাগ। এখন যদি আমরা সমাকলন করি উভয় পাশকে, ইন্টিগ্রেশন ডিপি বাই পি প্লাস ইন্টিগ্রেশন গামা ডিভি বাই ভি ইকুয়াল ইন্টিগ্রেশন 0। এই ক্ষেত্রে আমরা কাজ করেছি সমাকলন, উভয় পাশে আমরা সমাকলন করেছি। তাহলে আমাদের সমীকরণটা এখন দাঁড়ায় লন পি প্লাস গামা লন ভি।
ধ্রুবক 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 একে আমরা কে বলতে পারি, ধ্রুবক কে। কারণ আমরা সমীকরণ জানি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু লন এক্স। এই সমীকরণ অনুযায়ী আমাদের সমীকরণটা হয়ে যায় লন পি প্লাস গামা লন ভি ইকুয়াল টু কে, বা আমরা বলতে পারি লন পি প্লাস লন ভি পাওয়ার গামা ইকুয়াল টু কে। বা আমরা যদি লনের সূত্র বসাই লন এম প্লাস লন এন ইকুয়াল টু লন এম এন বসাতে পারি আমরা লন এম এন। সে অনুযায়ী আমাদের এখানে ওই সমীকরণটা হয়ে যায় লন পিভি পাওয়ার গামা ইকুয়াল টু আমরা এক্ষেত্রেও লন কে লিখতে পারি। তাহলে আমাদের সমীকরণটা হয়ে যায় পিভি পাওয়ার গামা ইকুয়াল কে। পিভি পাওয়ার গামা ইকুয়াল কে, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্কটা হচ্ছে পিভি পাওয়ার গামা ইকুয়াল কে। এটাই হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্ক। এখন এই সম্পর্কটা আমরা কখন ব্যবহার করব? আমরা জানি সমস্যা প্রক্রিয়ার সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু কে এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণ হচ্ছে পিভি পাওয়ার গামা ইকুয়াল টু কে। আমরা এটা কখন ব্যবহার করব? প্রক্রিয়াটা হচ্ছে সমস্যা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। আমরা কখন ব্যবহার করব? আমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা এগুলো কখন ব্যবহার করব? যখন বলা থাকবে যে চাপ এবং আয়তনের পরিবর্তনটা সমস্যা প্রক্রিয়ায় করা হলো, তখন আমরা অবশ্যই ব্যবহার করব পিভি ইকুয়াল টু কে। আর যদি বলা থাকে যে চাপ এবং আয়তনের পরিবর্তনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঘটানো হলো, তখন আমাদের সমীকরণটা পিভি পাওয়ার গামা ইকুয়াল হবে কে। এছাড়াও যদি বলা হয় যে ধীরে ধীরে এই পরিবর্তনটা করা হলো, চাপ এবং আয়তনের পরিবর্তনটা ধীরে ধীরে করা হলো, আস্তে আস্তে করা হলো, তখন সেক্ষেত্রেও পিভি ইকুয়াল কে এই সমীকরণটাই ব্যবহার হবে। আর যদি বলা হয় যে হঠাৎ পরিবর্তন করা হলো, তাৎক্ষণিক পরিবর্তন করা হলো, দ্রুত পরিবর্তন করা হলো, যদি এই শর্তগুলো দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে আমরা পিভি পাওয়ার গামা ইকুয়াল কে ব্যবহার করব। তবে এই ক্ষেত্রে অবশ্যই গামাটা কি, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা দ্বিপারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা 1.666 অথবা এটাকে আমরা 1.67 বলি, যেমন হিলিয়ামের ক্ষেত্রে হতে পারে। যদি দ্বিপারমাণবিক গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে গামার মানটা হবে 1.41, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, দ্বিপারমাণবিক গ্যাসগুলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি, এদের বেলায় আমরা আমাদের গামার মানটা হবে 1.41। আর যদি ত্রিপারমাণবিক গ্যাস যেমন ওজোন গ্যাস, তাহলে সেক্ষেত্রে মানটা হয়ে যাবে 1.33 ওজোন গ্যাসের বেলায়। তাহলে অবশ্যই গাণিতিক সমীকরণের ক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করব। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দেখে নিই এই যে রুদ্ধতাপ প্রক্রিয়া, এই যে সমীকরণটা আমরা যখন গাণিতিক সমস্যার ক্ষেত্রে কি ব্যবহার করব। অবশ্যই আমাদের যখন কোনো গাণিতিক সমস্যা হবে, আমাদের সমীকরণটা হবে P1 V1 পাওয়ার গামা ইকুয়াল P2 V2 পাওয়ার গামা। আমরা এই সমীকরণটাই এই ক্ষেত্রে ব্যবহার করব। P1 V1 পাওয়ার গামা ইকুয়াল P2 V2 পাওয়ার গামা। যদি বলা হয় রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক কি, তখন সেক্ষেত্রে আমরা সমীকরণটা কি দেখব? এটা হচ্ছে চাপ এবং আয়তনের সম্পর্ক। চাপ এবং আয়তনের সম্পর্ক, চাপ এবং আয়তনের সম্পর্ক। আমরা যদি তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি পিভি ইকুয়াল টু আর টি। তাহলে এক্ষেত্রে পি ইকুয়াল টু হয়ে যায় আর টি ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা পিভি পাওয়ার গামা ইকুয়াল কে সমীকরণের মধ্যে ইকুয়াল যদি আমরা আর টি ডিভাইডেড বাই ভি
ইন্টু ভি পাওয়ার গামা ইকুয়াল কে বসাই, তাহলে ধ্রুবকটা আর ধ্রুবক, এই ধ্রুবকটা ধ্রুবকের কাছে চলে গেলে আমাদের থাকতেছে টি ইন্টু ভি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল কে। তাহলে এটাই হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক। এবং আমরা যখন কোনো গাণিতিক সমস্যাগুলোকে ব্যবহার করব তখন সমীকরণটা হবে T1 V1 পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 পাওয়ার গামা মাইনাস 1। এই সমীকরণটা হবে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক, তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক। তো আমরা যদি এখন তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই, তখন সমীকরণটা কি হবে এবার আমরা একটু দেখে নিই। আমরা আবার আগের মতো পিভি পাওয়ার গামা ইকুয়াল কে, এই ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু আর টি, এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু আর টি ডিভাইডেড বাই পি। যদি আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই তাহলে আমাদের পি আর টি ডিভাইডেড বাই পি পাওয়ার গামা ইকুয়াল কে। বরাবরের মতোই যদি আর ধ্রুবকটা ধ্রুবকের পাশে চলে যায় তাহলে সেটা হয়ে যায় ধ্রুবক পি পাওয়ার 1 ইন্টু পি পাওয়ার মাইনাস গামা, পি পাওয়ার মাইনাস গামা ইন্টু টি পাওয়ার গামা ইকুয়াল কে। তাহলে সমীকরণটা হয়ে যায় টি পাওয়ার গামা ইন্টু পি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল কে। এবং আমরা যখন কোনো একটা সমীকরণে গাণিতিক সমস্যার ক্ষেত্রে যখন আমরা এগুলো ব্যবহার করব তখন আমাদের সমীকরণটা হবে T1 পাওয়ার গামা ইন্টু P1 1 মাইনাস গামা ইকুয়াল T2 পাওয়ার গামা P2 পাওয়ার 1 মাইনাস গামা। এটা হচ্ছে আমাদের T1 অর্থাৎ তাপমাত্রা এবং চাপের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। আমরা দেখেছি রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্ক P1 V1 পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 পাওয়ার গামা, এবং আয়তন ও তাপমাত্রার সম্পর্ক T1 V1 পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 পাওয়ার গামা মাইনাস 1, এবং তাপমাত্রা ও চাপের সম্পর্ক T1 পাওয়ার গামা ইন্টু P1 পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল T2 পাওয়ার গামা ইন্টু P2 পাওয়ার 1 মাইনাস গামা। এই সম্পর্কগুলো ব্যবহার করে আমরা আমাদের বোর্ডের সমস্যাগুলো কীরকম হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলিতে প্রশ্নগুলোর সমাধানগুলো আমরা এবার একটু দেখে নিব, যাতে তোমরা বোর্ডের বিভিন্ন প্রশ্নগুলোর সমাধানের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশ্নগুলোর সমাধানও একসাথে করে ফেলতে পারো। তো চলো আমরা একসাথে বোর্ডের সমস্যাগুলো এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধানগুলো দেখে নিই। প্রশ্নের একটা সমস্যা দেখি। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের 2 জন শিক্ষার্থী সুজন শৈলী একটা আদর্শ গ্যাসকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 300 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমস্য ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করল। গ্যাসটি দ্বিপরমাণু। প্রশ্ন হচ্ছে শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে? আমাদের এই গাণিতিক সমস্যায় যেহেতু অবশ্যই বলা হয়েছে শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে, তাহলে শৈলীর এই প্রক্রিয়াটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছে, তাহলে অবশ্যই আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমস্যাটা সমাধান করতে হবে। তো আমাদের এক্ষেত্রে প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, একে আমরা ক্যালভিনে নিলাম 273 যোগ করে 300 ক্যালভিন, এবং আয়তন অর্ধেক করা হলো। তাহলে প্রাথমিক আয়তনটা বা আদি আয়তনটা যখন ভি, শেষ আয়তনটা অর্ধেক V/2, তাহলে শেষ তাপমাত্রাটা কত আমরা একটু দেখে নিই। T2 সমান কত হবে? তাহলে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমরা সমীকরণটা জানি, সমীকরণটা হচ্ছে T1 V1 পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 পাওয়ার গামা মাইনাস 1।
তাহলে এখান থেকে আমরা যদি T2 ডিভাইডেড বাই T1 লিখি তাহলে T2 এর সাথে V2টা গুণ হিসেবে আছে, তাহলে T2 এখানে উপরে, V2টা থাকবে নিচে। একইভাবে T1 যেহেতু এখানে নিচে, V1 এবং V2 দুটোর উপরে যেহেতু একই পাওয়ার, ফলে সেক্ষেত্রে আমরা একসাথে লিখতে পারি গামা -1। ফলে এই ক্ষেত্রে T2 ইকুয়াল টু হোয়াট, তাহলে T2 ইকুয়াল টু হয়ে যাবে V1টা হচ্ছে V এবং V2টা হচ্ছে V/2 পাওয়ার গামা। তাহলে গামার মানটা হচ্ছে 1.41, যেহেতু বলা হয়েছে গ্যাসটি দ্বিপরমাণু, এই কারণে দ্বিপরমাণুর জন্য গামার মান 1.41 1 ইন্টু T1টা গুণ হিসেবে, T1 হচ্ছে 300 কেলভিন। তাহলে আমাদের এই ক্ষেত্রে 2টা উপরে উঠবে, 2 পাওয়ার 0.4 ইন্টু 300 কেলভিন। তাহলে আমাদের সমাধানটা কত হয়? 2 পাওয়ার 0.4 ইন্টু 300 ইকুয়াল 395.85 কেলভিন। একে যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে নিতে চাই, -273 বিয়োগ হবে -273 122.85 122.85 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটাই হচ্ছে এই সমস্যার সমাধান। আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটা দেখি। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 2 × 10⁵ প্যাসকেল চাপে একটি সিলিন্ডার পিস্টন ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে। সমস্য ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিলিন্ডারের চাপ 3 গুণ করা হলো। এখানে একটা তথ্য দেওয়া আছে। নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম, সার্বজনীন গ্যাস ধ্রুবক R = 8.31 জুল পার মোল পার কেলভিন এবং গামা = 1.4। প্রশ্ন হচ্ছে, সমস্য প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত আয়তন নির্ণয় করো। সমস্য প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত আয়তন নির্ণয় করো। দ্বিতীয় গাণিতিক সমস্যাটা একটু দেখি। আমাদের এই ক্ষেত্রে বলা হয়েছে সমস্য প্রক্রিয়ায় শেষ আয়তনটা কত হবে। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে কেলভিনে 300 কেলভিন। প্রাথমিক চাপটা দেওয়া আছে 2 × 10⁵ প্যাসকেল। শেষ চাপটা প্রাথমিক চাপের 3 গুণ বলা আছে। নাইট্রোজেনের ভর 14 গ্রাম, নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম, আমরা জানি। গ্যাস ধ্রুবকের মান তথ্যে দেওয়া আছে 8.31 জুল পার মোল পার কেলভিন, গামার মানটা 1.41। তাহলে বলা হচ্ছে শেষ আয়তনটা কত। যেহেতু প্রক্রিয়াটা সমস্য প্রক্রিয়া, ফলে আমরা জানি সমস্য প্রক্রিয়ায় আমরা জানি সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে P1 V1 = P2 V2 হবে। ফলে এক্ষেত্রে V2 সমান P1 বাই P2 ইন্টু V1 সমান P1টা হচ্ছে কত? P1টা আমরা এক্ষেত্রে যেহেতু P1 এবং P2 এর সাথে একটা সম্পর্ক আছে, আমরা ইচ্ছে করলে এটাকে যদি P বলি তাহলে P2টা 3P হবে। তাহলে P ডিভাইডেড বাই 3P ইন্টু V1 অর্থাৎ V1 ডিভাইডেড বাই 3। কিন্তু এক্ষেত্রে আমাদের V1 এর মানটা দেওয়া নেই। ফলে আমরা V1টা এক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা V1 এর রাশিমালাটা বের করে নিতে পারি। আমরা জানি PV = nRT। ফলে এক্ষেত্রে V = nRT ডিভাইডেড বাই P। তাহলে আমরা যদি মানটা এক্ষেত্রে বসাই, V1 = nRT ডিভাইডেড বাই P, Pটা থাকবে নিচে, nRT ডিভাইডেড বাই 3P। তাহলে আমরা মানগুলো এবার এক্ষেত্রে বসিয়ে দিতে পারি। তাহলে n এক্ষেত্রে n হচ্ছে
m divided by capital M into R T divided by 3P. M হচ্ছে 14 গ্রাম, ক্যাপিটাল M হচ্ছে 28 গ্রাম into R 8.31 into T হচ্ছে T1 এর ক্ষেত্রে 300 এবং 3 into P হচ্ছে 2 into 10 power 5 into 10 power 5। যেহেতু আমরা এটা আয়তন নির্ণয় করেছি তাহলে এটা হবে n কিউব। তাহলে আমাদের মানটা কত হয় এক্ষেত্রে আমরা একটু হিসাব করে নিই। 14 এবং 28 into 300 by 3 2 10 power 5 2.0775 into 10 power minus 3 n cube অর্থাৎ সমস্যা প্রক্রিয়ায় আয়তন 2.007 into 10 power minus 3 ঘনমিটার। গাণিতিক সমস্যা 3 নম্বর গাণিতিক সমস্যাটা দেখে নিই। তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুইটি ঘর্ষণবিহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 into 10 power 5 প্যাসকেল চাপে ও 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। হিলিয়ামের ক্ষেত্রে গামার মান 1.67 এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.31 জুল পার মোল পার কেলভিন। প্রশ্ন হচ্ছে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। অপরিবাহী সিলিন্ডারের, তো এক্ষেত্রে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা যেহেতু বলা হয়েছে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা, তো আমরা অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রাটা একটু দেখে নিই। আমাদের 3 নম্বর গাণিতিক সমস্যাটা যেহেতু বলা হচ্ছে অপরিবাহী সিলিন্ডারের কথা বলা হয়েছে, ফলে অবশ্যই এই প্রক্রিয়াটা রুদ্ধতাপ প্রক্রিয়া হবে, যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়াটা অপরিবাহীর ক্ষেত্রে ঘটে। তো আমরা অবশ্যই রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে প্রাথমিক চাপ P1 = 2 into 10 power 5 প্যাসকেল এবং যেহেতু শেষ চাপটা অর্ধেক করা হলো, ফলে আমরা এই ক্ষেত্রে এই মানটাকে P ধরে নিয়েছি, ফলে শেষ চাপটা P/2। প্রাথমিক তাপমাত্রা 600 কেলভিন, মোল সংখ্যা 1, শেষ তাপমাত্রাটা কত সেটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা দেখেছি রুদ্ধতাপ প্রক্রিয়ার তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক T1 পাওয়ার গামা P1 পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল T2 পাওয়ার গামা P2 পাওয়ার 1 মাইনাস গামা। তো আমরা এই ক্ষেত্রে T2 ডিভাইডেড বাই T1 যদি লিখি, তাহলে যেহেতু একই পাওয়ার আমরা পাওয়ারটা একসাথে লিখলাম গামা ইকুয়াল T2 এর সাথে P2টা গুণ হিসেবে আছে, ফলে T2 যেহেতু এখানে উপরে P2টা থাকবে নিচে, P1 ডিভাইডেড বাই P2 পাওয়ার 1 মাইনাস গামা। বা আমরা এই ক্ষেত্রে T2 ডিভাইডেড বাই T1 যখন এই পাওয়ারটা এদিকে নিব তখন আমাদের হয়ে যাবে P1 বাই P2, পাওয়ারটা হয়ে যাবে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, বা T2 ইকুয়াল টু P1, P1টা হচ্ছে P, P2টা হচ্ছে অর্ধেক P/2, P/2 পাওয়ার হয়ে যাবে এক্ষেত্রে গামার মানটা 1.67, তাহলে 1 মাইনাস 1.67 ডিভাইডেড বাই 1.67 ইনটু T1, T1টা হচ্ছে 600, যেটা তাপমাত্রা, এককটা হবে কেলভিন। ফলে আমাদের এক্ষেত্রে T2 ইকুয়াল টু P2টা উপরে উঠে যাবে 2
পাওয়ার হবে -0.67 ডিভাইডেড বাই 1.67 ইন্টু 600 কেলভিন। আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই। পাওয়ার -0.67 divided by 1.67, আমাদের এই মানটা হয়ে যাচ্ছে 0.75। T2 equal 0.75 into 600 Kelvin। T2 এর মানটা হয়ে যাবে 400। T2 equal to 454.33 কেলভিন। অর্থাৎ অপরিবাহী, আমাদের প্রশ্নটা ছিল অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। অর্থাৎ অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা 454.33 কেলভিন। তো যেহেতু প্রাথমিক তাপমাত্রাটাও কেলভিনে দেওয়া ছিল, আমরা এই অ্যান্সারটাও 454.33 কেলভিনে রেখে দিলাম। এবার আমরা আমাদের বোর্ড প্রশ্নের পরে আমরা এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। এক পরমাণু বিশিষ্ট একটি আদর্শ গ্যাসকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হঠাৎ এর মূল আয়তনের 1/10 আয়তনে সংকুচিত করা হলো। প্রশ্ন হচ্ছে সংকোচনের পর তাপমাত্রা কত হবে? তো আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান, সমস্যা নাম্বার 1, আমাদের এই সমস্যার যে মানগুলো আমাদের দেওয়া আছে, প্রাথমিক তাপমাত্রা T1 17 ডিগ্রি সেন্টিগ্রেড 290 কেলভিন, প্রাথমিক আয়তনটা V1টা আমরা V ধরলাম, শেষ আয়তনটা V2 হচ্ছে 1/10, তাহলে V/10। শেষ তাপমাত্রাটা কত? তাহলে আমরা এক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের সাথে যে সম্পর্ক, আমরা সমীকরণটা জানি, T1 V1 পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এক্ষেত্রে আমাদের শেষ তাপমাত্রাটা T2 ইকুয়াল টু হবে কি, T1টা যদি আমরা নিচে রাখি এদিকে গুণ হিসেবে চলে যাবে, তাহলে V2 ডিভাইডেড বাই V1 পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1, ফলে V2টা হচ্ছে V/10, V1টা হচ্ছে V গামা মাইনাস 1। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গামার মানটা দ্বিপরমাণু 1.41 মাইনাস 1 ইন্টু T1টা হচ্ছে 290। তাহলে আমাদের এই ক্ষেত্রে 10টার নিচে যাবে 1/10 হচ্ছে 0.1 পাওয়ার, অর্থাৎ 0.1 পাওয়ার 0.41 ইন্টু 290। তাহলে আমাদের এই মানটা কত হয়, 0.1 পাওয়ার হচ্ছে 0.41 ইন্টু 290 ইকুয়াল 112.82। 112.82 এত কেলভিন। যদি অ্যান্সারটা কেলভিনে দেওয়া থাকে তাহলে 112.82 কেলভিন। যদি সেন্টিগ্রেড অ্যান্সারটা আসে তাহলে 273 বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে -160.17 -160.17 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হবে আমাদের অ্যান্সার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নে আরেকটা সমস্যা দেখি আমরা। একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় 100 মিটার এবং এর তাপমাত্রা থাকে 10⁵ কেলভিন। যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 100 মিটার ব্যাসার্ধে বর্ধিত হয় তবে
এর সম্ভাব্য তাপমাত্রা কত হবে? এক্ষেত্রে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত সিপি ডিভাইডেড বাই সিবি অর্থাৎ গামায়ের মানটা দেওয়া আছে 1.67। চলো আমরা একটু দেখে নিই এর সমাধানটা কি হবে। তো এক্ষেত্রে আমাদের আদি ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের আদি ব্যাসার্ধ দেওয়া আছে R1 ইকুয়াল টু 100 মিটার এবং চূড়ান্ত ব্যাসার্ধ R2টা দেওয়া আছে 1000 মিটার। আদি তাপমাত্রাটা T1 সমান 10⁵ প্যাসকেল এবং গামার মানটা 1.66 দেওয়া আছে। এক্ষেত্রে বলা হচ্ছে T2টা কত, এটা নির্ণয় করতে। এক্ষেত্রে যেহেতু আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক, ফলে আমাদের সমীকরণটা হবে T1 বিয়োগ পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 পাওয়ার গামা মাইনাস 1। ফলে এক্ষেত্রে T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V1 বাই V2 পাওয়ারটা গামা মাইনাস 1 হবে, বা T2 ইকুয়াল টু V1 বাই V2। যেহেতু গোলক দেওয়া আছে, আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আরটা হচ্ছে ক্ষেত্রে ব্যাসার্ধ, তাহলে আমরা প্রথম গোলকের বেলায় বলতে পারি 4/3 পাই R1 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই R2 কিউব এর পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1 হবে। ফলে এক্ষেত্রে R1 বাই R2 পাওয়ার কিউব ইন্টু গামা মাইনাস 1। গামার মানটা যদি বসায় 1.66 মাইনাস 1, তাহলে এটা হয়ে যায় 0.66 ইন্টু T1টা হচ্ছে 10⁵ কেলভিন এবং R1 এবং R2 এর মানটা আমরা এখানে বসাই, তাহলে R1 হচ্ছে 100 আর R2টা হচ্ছে 1000 ডিভাইডেড বাই 3 ইন্টু 0.66 ইন্টু 10⁵। তাহলে মানটা কত হয়ে যায়? আমাদের এখানে হয়ে যায় 0.1 এর পাওয়ার 1.98 ইন্টু 10⁵। তাহলে আমাদের মানটা 0.1 পাওয়ার 1.98 ইন্টু 10⁵। 1047 ইন্টু 128, তাহলে আমরা 13 লিখতে পারি একটা কেলভিন। তাহলে অপরিবাহী সিলিন্ডারে তাহলে আমাদের অ্যান্সারটা হবে যে 1047.1 কেলভিন। ঠিক একই যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে নিতে চাই 273টা বাদ দিলে যা হয়, তো আমরা এই ক্ষেত্রে যেহেতু অ্যান্সারটা ক্যালভিনে যদি সেন্টিগ্রেড স্কেলে নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে 273টা বিয়োগ করে যা হবে সেটাই হবে সেন্টিগ্রেড স্কেলের অ্যান্সার। বন্ধুরা, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের আরেকটা গাণিতিক সমস্যা আমরা একটু দেখি এবং তার সমাধানটা কিরূপ হবে একটু দেখে নিই। রুদ্ধতাপে গামা ইকুয়াল টু 1.4, দ্বিপরমাণু গ্যাসের চাপ 0.5% বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন কত কমবে? প্রশ্ন হচ্ছে এটা। আমি আবার একটু দেখি। রুদ্ধতাপে গামা ইকুয়াল টু 1.4, দ্বিপারমাণবিক গ্যাসের চাপ 0.5% বৃদ্ধি করা হলে, তাহলে চাপের পরিবর্তন, গ্যাসের আয়তন কত কমবে? তাহলে অবশ্যই চাপের সাথে আয়তনের সম্পর্ক। তা আমরা এর সমাধানটা একটু দেখি। এক্ষেত্রে প্রাথমিক চাপ P1টা P, প্রাথমিক আয়তন V1টা V এবং শেষ চাপটা 5% বাড়লো। ফলে প্রাথমিক চাপটা তো আছে, তার সাথে আরো 5% আমি যোগ করে দিলাম, P প্লাস P এর 5%। অর্থাৎ এইটুকু আমরা কাজ করাতে আমাদের মানটা হলো P ইন্টু 1.05। 1.05 এটা হচ্ছে শেষ চাপ আর প্রাথমিক চাপটা হচ্ছে P1P। তাহলে আমাদের এক্ষেত্রে সমীকরণ যেহেতু চাপ এবং আয়তনের সম্পর্ক P1 V1 পাওয়ার গামা ইকুয়াল P2 V2 পাওয়ার গামা,
তো আমরা এই ক্ষেত্রে V2টা নির্ণয় করব। ফলে V2 ডিভাইডেড বাই V1 পাওয়ার গামা ইকুয়াল P1 বাই P2। আমরা যেহেতু V2 নির্ণয় করব, ফলে আমরা পাওয়ারটাকে বিপরীত পাশে নিয়ে যাই। V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু P1 বাই P2। এই ক্ষেত্রে পাওয়ারটা হবে 1 বাই গামা ইন্টু 1 বাই গামা। আর আমরা যদি V2টা নির্ণয় করতে চাই, ফলে V1টা এখানে চলে আসবে। তাহলে P1টা হচ্ছে P, P2টা হচ্ছে 1.05 P, পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই 1.4 ইন্টু V1টা হচ্ছে V। তাহলে এটা হচ্ছে 1 বাই 1.05 পাওয়ার 1 বাই 1.4 ইন্টু V1টা V। তাহলে আমরা একটু দেখি মানটা কত হয়। 1 ডিভাইডেড বাই 1.05, আমরা এই মানটা বের করে নিই। ইকুয়াল মানটা হচ্ছে 0.9523, 0.95 মানটা 0.9523। এর পাওয়ারটা আমরা নির্ণয় করি 1 ডিভাইডেড বাই 1.4 ইকুয়াল 0.7142, 0.7142 ইন্টু V। এবার আমরা আমাদের মানটা নির্ণয় করে 0.9523 পাওয়ার 0.7142, মানটা হচ্ছে 0.9657, 0.9657 V 9656 9 হয়। ফলে এই ক্ষেত্রে আমরা 6টাকে 7 লিখলাম, এত V। তাহলে আমাদের শেষ আয়তনটা হয়ে যায় 0.9657 V। তাহলে আয়তনটা কমে যায়। প্রশ্ন হচ্ছে কত কমে যায়? তাহলে আমরা অবশ্যই আদি আয়তন থেকে এই আয়তনটা বিয়োগ করে দেব। তাহলে সুতরাং আয়তন কমে V মাইনাস 0.9657 V। ফলে ভিটা যদি আমরা কমন নিই 1 মাইনাস 0.9657 ইকুয়াল টু V ইন্টু, আমরা একটু হিসাব করে দেখি, 1 মাইনাস 0.9657 ইকুয়াল 0.0343, 0.0343 এত m কিউব, এত ঘনমিটার কমে যাবে। প্রশ্ন হচ্ছে আয়তন কতটুকু কমে যাবে? তাহলে আয়তন V এর এত অংশ কমে যাবে, V এর এত অংশ কমে যাবে। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা 3টা গাণিতিক সমস্যা এবং তার সমাধান দেখলাম। আমরা এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন দেখে নিই এবং সমীকরণগুলো দেখি। তোমরা নিজেরা বাসায় অনুশীলনের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করবে। তা আমরা একটু প্রশ্নগুলো দেখি। একটি মোটর টায়ারকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করায় টায়ারটি হঠাৎ ফেটে গেল। এর ফলে তাপমাত্রা কত কমে যাবে? তাহলে এই ক্ষেত্রে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রাথমিক তাপমাত্রা, 2 বায়ুমণ্ডলীয় চাপ প্রাথমিক চাপ, টায়ারটি হঠাৎ ফেটে গেল, তাহলে অবশ্যই প্রক্রিয়াটা রুদ্ধতাপ প্রক্রিয়ায় হবে। তাপমাত্রা কত কমে যাবে? তাহলে আমরা তাপমাত্রাটা নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আদি তাপমাত্রাটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা এটাকে ক্যালভিনে নিব, এবং আদি চাপ 2 অ্যাটমসফিয়ার, 2 বায়ুমণ্ডলীয় চাপ, এবং চূড়ান্ত চাপটা তাপমাত্রা কত কমে যাবে? চূড়ান্ত চাপটা 1 অ্যাটমসফিয়ার এবং চূড়ান্ত তাপমাত্রাটা কত হবে? ফলে এই ক্ষেত্রে আমাদের T1 পাওয়ার গামা, P1 পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল T2 পাওয়ার গামা ইন্টু P2 পাওয়ার 1 মাইনাস গামা
এই সমীকরণটা দিয়ে এর সমাধান করব। নাম্বার 5, 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ সংকুচিত করে আয়তন 1/3 লাভ করে। তাপমাত্রা পরিবর্তন কত? তাহলে এই ক্ষেত্রেও তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, ফলে এই সমীকরণটাও T1 V1 পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 পাওয়ার গামা মাইনাস 1 হবে। তাহলে তাপমাত্রা পরিবর্তন কত বলছি, আমরা আগে শেষ তাপমাত্রাটা নির্ণয় করব। শেষ তাপমাত্রাটা নির্ণয় করে তারপরে পরিবর্তন কত আমরা সেটা নির্ণয় করব। নাম্বার 6, 87.23 ডিগ্রি সেন্টিগ্রেড এর কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো, চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তাহলে এই ক্ষেত্রেও প্রাথমিক তাপমাত্রাটা দেওয়া আছে, চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলছে এবং আয়তন দ্বিগুণ করা হলো। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কযুক্ত এবং এটা অবশ্যই হঠাৎ প্রসারিত হচ্ছে। তাহলে রুদ্ধতা প্রক্রিয়ায় এই সমস্যাটা সমাধান করতে হবে। আজকে আমরা রুদ্ধতা প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের পরিবর্তন দেখেছিলাম, এর গাণিতিক সমস্যার সমাধান দেখেছিলাম, বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন গাণিতিক সমস্যা এবং বিশ্ববিদ্যালয়ে আসা বিভিন্ন সমস্যাগুলো দেখেছিলাম। আগামীতে নতুন কোনো ভিডিও আমরা এভাবেই দেখব, বিভিন্ন বোর্ড সমস্যার সমাধান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের সমাধানগুলো দিয়ে আমরা আমাদের আগামী ভিডিওগুলো তৈরি করব। তো আজ এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।